আই থিঙ্ক টেস্ট পরীক্ষার কাছাকাছি এসে 2-3টা দিয়ে এরপরে পড়াশোনা ড্রপ করে দিছে। নিজেকে মূল্যায়ন করতে শিখো। তো আমারও সবার বরাবরের মতো আমারও একটাই ইচ্ছা, পরিবারের মুখে যাতে হাসি ফুটাতে পারি। চলে যায় প্রবাসে, তার একটা লক্ষ্যই হচ্ছে টাকা কামানো। বাইরে যদি কোথাও যাই, ওখানে যদি পড়াশোনা করি, তাহলে আমার সেখানে পড়াশোনা কমপ্লিট হওয়ার পাশাপাশি আমি জব পেয়ে যাচ্ছি। কেননা পড়াশোনার মাধ্যমে আপনারা অনেক জায়গায় যাইতে পারবেন। সম্পূর্ণ ক্রেডিট যদি দিতে চাই, প্রথমেই আমার বাবা, তারপরে আমার মা। আমার জীবনের সর্বপ্রথম স্বপ্ন ছিল একজন ক্রিকেটার হওয়া। পরীক্ষা দেওয়ার আগে ভালো করে পড়াশোনা করে তারপরে পরীক্ষা দিও, পরীক্ষা দেওয়ার পরে বাসায় এসে আর আফসোস করে লাভ নাই। আমার বাবার মুখে যদি হাসি ফুটাতে না পারি তাহলে সবচেয়ে বেশি কষ্ট হবে। আসসালামু আলাইকুম, আমি অপি। আজ এইচএসসি পরীক্ষা শেষ হলো। দেশের অন্য সব জেলায় যখন ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেলে চান্স পাওয়ার স্বপ্ন দেখছে, তখন আমাদের এই মুন্সিগঞ্জ জেলায় চলছে ভিন্ন বাস্তবতা। এখানে পড়ালেখার চেয়ে জমি বিক্রি করে ঋণ নিয়ে 25-30 লাখ টাকা খরচ করে বিদেশে যাওয়াকে সবচেয়ে বেশি সফল মনে করা হয়। আজ আমরা সরাসরি পরীক্ষার্থীদের সাথে কথা বলবো, জানবো তাদের বাস্তব জীবন, সামাজিক চাপ এবং অনিশ্চিত ভবিষ্যতের গল্প। চলুন আর দেরি না করে শুরু করা যাক। কিন্তু ভিডিওটা শুরু করার আগে বলতে চাই, একটা ছোট্ট কাজ দিব আপনাদের। ওই যে লাল বাটনটা দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইবের, ওইখানে একটা টিপ দিবেন। আজ আমরা 95 জন মানুষের একটা পরিবার হয়ে গেছি। এবার আমাদের 500 জন সাবস্ক্রাইবার হতে আর মাত্র 395 জন মানুষ বাকি আছে। আমাদের ভিডিওগুলো যারা নিয়মিত দেখেন এবং আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই সাবস্ক্রাইবটা আপনাদের কাছে ফ্রি মনে হলেও আমাদের কাছে এটা একটা বড় মোটিভেশন। সাবস্ক্রাইব করে দিয়েছেন তো? চলুন এবার ভিডিও শুরু করা যাক। আপনার পরীক্ষার খাতাটা জমা দেওয়ার সময় আপনার কেমন ফিলিং হয়েছিল? আসলে ভাই, এই ফিলিংটা তো ভাষায় প্রকাশ করার মতো না। কারণ প্রথম দিন যখন পরীক্ষা দিতে গেছি, তখনই ভাবতেছিলাম যে লাস্ট পরীক্ষাটা যে কবে আসবে, খাতাটা দিব আর এই প্যারামুক্ত লাইফ থেকে কবে যে চিল পাও। আজকে যখন খাতাটা জমা দিচ্ছে, মনে হচ্ছে যে বুকের ভিতর থেকে একটা পাহাড় সরে গেছে। সত্যি কথা ভাই, মাথার উপর থেকে যত বোঝা ছিল সব সরে গেছে, এমন ফিলিং হচ্ছিল আজকে। 5 বছর পর নিজেকে কোথায় দেখতে চান? শুধু আমি না, যত স্টুডেন্টই আছে, আমার মনে হয় সবারই একই চিন্তা ভাবনা যে 5 বছর পর সবাই চায় নিজেকে একটা অতি উচ্চ একটা স্থানে প্রতিষ্ঠা করতে, যেখানে থাকলে তারা ওনাদের যত নিজের ইচ্ছা আছে, আকাঙ্ক্ষা আছে, পরিবারের যত আশা আছে সবকিছু পূরণ করতে পারবে। যদি আপনি আপনার ছোটবেলায় আপনাকে আবার পাইতেন, তাহলে কি উপদেশ দিতেন? ছোটবেলায় আসলে একটা উপদেশ দিতাম না, অনেক উপদেশই ছিল। যেমন জীবনে অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছি, এই সকল সিদ্ধান্ত বুঝে শুনে নেওয়ার জন্য উপদেশ দিতাম। জীবনের সকল পদক্ষেপের মধ্যে চিন্তা ভাবনা করে যেটা উন্নত মনে হয়, যেটা উত্তম মনে হয়, ওই কাজটা করার জন্য পরামর্শ দিতাম। আচ্ছা, আমাদের এই এলাকায় এইচএসসি পরীক্ষার পর পড়াশোনা কি আবার আরো উচ্চ শিক্ষা করার চিন্তা ভাবনা, নাকি বিদেশ চলে যাওয়ার চিন্তা ভাবনা? আমার পার্সোনালি ব্যক্তিগত যেটা ইচ্ছা, সেটা হচ্ছে আমি এখান থেকে ইন্টার কমপ্লিট করার পরে জাপানে চলে যাব, ওখানে আবার স্টুডেন্ট ভিসায় গিয়ে বাদ বাকি পড়াশোনা ওখানে কমপ্লিট করার ইচ্ছা আছে। মানে বিদেশে গিয়ে উচ্চ শিক্ষা করবে? বিদেশে গিয়ে উচ্চ শিক্ষা কমপ্লিট করার ইচ্ছা আছে আমার। আচ্ছা, আপনি কি এমন কাউকে দেখছেন যে হচ্ছে বিদেশ যাওয়ার জন্য পড়াশোনা ছেড়ে দিছে? হ্যাঁ, আমার বন্ধুই আছে একজন, নাম বলতেছি না। ও টেস্ট পরীক্ষা পর্যন্ত দেন, এমন একটা অবস্থা। আই থিঙ্ক টেস্ট পরীক্ষার কাছাকাছি এসে 2-3টা দিয়ে এরপরে পড়াশোনা ড্রপ করে দিছে। এখন বর্তমানে বাইরে যাওয়ার জন্য চেষ্টা করতেছে। চাইলে পরীক্ষাটা দিতে পারতো, বাট দেয়নি। আচ্ছা ভাই, আপনার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন কি? আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন যদি বলতে চাই, পরিবারের মুখে হাসি ফুটানো। এটা শুধু আমি না, যত ছেলে আছে সবাই চায় নিজের পরিবারকে সুস্থ রাখতে, ভালো রাখতে, পরিবারের ছোট থেকে বড় যত ইচ্ছা আছে, শখ আছে, সবকিছু পূরণ করতে। তো আমারও সবার বরাবরের মতো আমারও একটাই ইচ্ছা, পরিবারের মুখে যাতে হাসি ফুটাতে পারি, ওনাদের সামনে যাতে একটা যোগ্য ছেলে হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারি, এটাই আমার ইচ্ছা। বিদেশে যাইতে তো মোটামুটি অনেক টাকারই প্রয়োজন হয়, ফ্যামিলি থেকে অনেক টাকা দেওয়া হয়। ওই টাকা দিয়ে যদি আমরা দেশেই কোন একটা ব্যবসা করতে পারি, সেটা কি উত্তম হতো না? এই কথাটা যে আমি ভাবি নাই তেমন না, বিষয়টা নিয়ে আমি অনেক ভাবছি। পরে যেটা বুঝতে পারলাম, দেশে যদি আমি কোনো ব্যবসা প্রতিষ্ঠান করতে চাই, মিনিমাম আমাকে 5 থেকে 10 বছর এই জিনিসের উপরে পরিশ্রম করতে হবে। এরপরে সব ব্যবসা জিনিসটা হচ্ছে এরকম, আপনি সফলতা পাইতেও পারেন, লস হইতেও পারে, বলা যায় না। এটা সম্পূর্ণ ভাগ্যের উপরে। যে কিনা পরিপূর্ণ নলেজ নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান নামতে পারবে, সেই ভালো কিছু করতে পারবে। এবং এটা যে সবার ক্ষেত্রে হবে তাও বলা যায় না। তো আমার মতে পার্সোনালি যদি আমি আমার দিক থেকে চিন্তা করি, আমি যেটা চিন্তা করছি যে ব্যবসা যদি আমি দেশে 5-6 বছর সময় নষ্ট না করে বাইরে যদি কোথাও যাই, ওখানে যে পড়াশোনা করি, তাহলে আমার সেখানে পড়াশোনা কমপ্লিট হওয়ার পাশাপাশি আমি জব পেয়ে যাচ্ছি। সুতরাং এটা আমার জন্য একটা বেটার অপশন হতে পারে। আচ্ছা, এমন একটা স্বপ্ন বলুন যেটা আপনার স্বপ্নটা পূরণ না হলে আপনি খুব বেশি কষ্ট পাবেন। স্বপ্ন বিয়ে শাদী না করতে পারলে অনেক বেশি কষ্ট হবে ভাই। আচ্ছা, ঠিক আছে। আপনার এমন একটা মানুষ যে ভিডিওটা দেখতেছে, যে আপনার সবসময় পাশে ছিল এই পর্যন্ত আসার পেছনে? সম্পূর্ণ ক্রেডিট যদি দিতে চাই, প্রথমেই আমার বাবা, তারপরে আমার মা। ওনাদের সম্পূর্ণ অবদানের কারণে আজকে আমি এই পজিশনে আসতে পারছি, এবং ভবিষ্যতে যে আমি বাহিরে গিয়ে পড়াশোনা করার চিন্তা করতেছি, এটাও সম্পূর্ণ ওনাদের অবদানের জন্য। তো আমি তাদেরকে ধন্যবাদ দিতে চাই, আমাকে এতটুকু পর্যন্ত সাপোর্ট করে আনার জন্য মন থেকে অসংখ্য ধন্যবাদ আপনাদের। আজকে যদি আপনাকে আল্লাহ একটা ইচ্ছা পূরণ করতে দেয়, কোন ইচ্ছাটা চাইবেন? আমি যদি এই মুহূর্তে কোনো ইচ্ছা আল্লাহ যদি আমাকে দেয় যেটা পূরণ করতে পারবো, তাইলে ভাই আমি এই পরীক্ষা ব্যবস্থাটা উঠাই দেবো। সত্যি কথা ভাই, এত প্যারা নিয়ে পড়াশোনা করা খুবই কষ্টের। এই একটা মাস
পুরোপূর্ণ মানে মেন্টালি টর্চারের মধ্যে দিয়ে গেছি ভাই। আজকে একটু রিল্যাক্স ফিল হইতেছে, বাট গতকাল রাত পর্যন্ত এত পরিমাণে টর্চার ছিল ব্রেনের উপরে, মানে ভাষায় প্রকাশের মতো না। যদি আমার পক্ষে সম্ভব হয় তাহলে আমি পরীক্ষার ব্যবস্থাটাকে উঠিয়ে দিব ভাই। আপনার মতো এমন কোনো ভুল যারা এইচএসসি দিবে সামনে যেন না করে, তাদের কোনো উপদেশ দিতে চান? ভাই একটা উপদেশই দিতে চাই, যেটা আমি এখন ফিল করতে পারতেছি, যে পরীক্ষা দেওয়ার আগে ভালো করে পড়াশোনা করে তারপরে পরীক্ষা দিও। পরীক্ষা দেওয়ার পরে বাসায় এসে আর আফসোস করে লাভ নাই, যে হয়তো আরেকটু ভালো পড়াশোনা করলে ভালো করতে পারতাম। বা এখন যেরকম চিন্তা ভাবনা থাকে পরীক্ষার পরে, যে একটা মানে প্রেশার থাকে যে আমি কি ওই পরীক্ষাটা আমাদেরকে ফেল করলাম নাকি পাশ করব, মানে নিশ্চয়তা দেওয়া যায় না। এরকম যাতে তোমাদের ক্ষেত্রে না হয়, এজন্য পরিপূর্ণভাবে প্রস্তুতি নিয়ে এরপরে তোমরা পরীক্ষা দিতে আইস। ছোটবেলার যে আপনি আছেন তার সাথে এখন দেখা হইলে কি উপদেশ দিতে চান? উপদেশ দিতে চাই যে পড়াশোনা করো ভালো মতো এবং নিজেকে মূল্যায়ন করতে শিখো। আপনার কি মনে হয় আমাদের এই মুন্সিগঞ্জ এলাকায় এইচএসসির পর বিদেশ চলে যায় অনেকেই, চাকরি করতে যায়, কেউ পড়াশোনা করতে যায়, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? আসলে আমাদের সমাজের মধ্যে কি এটা প্রচলিত হয়ে গেছে, যেমন মুন্সিগঞ্জের মধ্যে, আর আমাদের চর এলাকার মধ্যে আরো এটা বেশি প্রচলিত। আমরা তো এসএসসি মাধ্যমে পড়াশোনা করতেছি, কিন্তু অনেকে আছে ইন্টার পাস করেই চলে যায় প্রবাসে। তার একটা লক্ষ্যই হচ্ছে টাকা কামানো, টাকা কি প্রাধান্য দেয়। তো এটা থেকে আমাকে দূরে থাকতে হবে, শিক্ষাকে প্রাধান্য দিতে হবে বেশি। আপনার আশেপাশে এমন কাউকে কি দেখছেন বিদেশ যাওয়ার জন্য পড়াশোনা বাদ দিয়ে দিছে? হ্যাঁ, অনেকেই দেখছি। আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে অনেকেই আছে যারা আমরা এক সময় একই সাথে পড়াশোনা করতাম, 9 ক্লাস 10 এসবে অনেক সময় পার করছি, কিন্তু এখন তারা আমাদের সাথে নাই। অনেকে প্রবাস জীবনে পাড়ি জমাইছে। বিদেশ যাওয়ার জন্য যে জমি বিক্রি করে দেয় ফ্যামিলি, ঋণ নেয়, এই সব বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? এটা কি ঠিক? এত টাকা ঋণ করে বিদেশ পাঠানো, তারপরে যোগাইতে অনেক সময় লেগে যায়, তারপরে ঠিক মতো চাকরি পায় না, খাইতে পায় না, থাকতে পারে না, এই বিষয়টাকে কিভাবে দেখেন? এটা আসলে তার পরিবারের উপর ডিপেন্ড করে। কারো কারো পরিবার আছে অনেক নিম্নমানের, তো আর্থিক অবস্থা অনেক খারাপ থাকে, আবার কারো কারো অবস্থা অনেক ভালো থাকে। যার যার কর্মসংস্থানে যোগ দিতে হলে তার আর্থিক অবস্থার দিক থেকে বিবেচনা করতে হয়, কেননা পরিবারের অবস্থা অনেক খারাপ থাকে, তার জন্যই মাধ্যমটি তারা প্রয়োগ করে। কিন্তু এটা কখনোই ভালো দিক না, কেননা পড়াশোনার মাধ্যমে আপনারা অনেক জায়গায় যাইতে পারবেন। অন্ততপক্ষে আমরা ইন্টার পাস করে কোন লাইন আমরা দিতে পারি। আচ্ছা, আপনার জীবনের সবচেয়ে বড় স্বপ্নটা কি? আমার জীবনের সর্বপ্রথম স্বপ্ন ছিল একজন ক্রিকেটার হওয়া, তাহা সম্ভব হয় নাই। তো আবার স্বপ্ন ছিল যে ক্রিকেটের পাশাপাশি যে সিঙ্গার মানে গায়ক হব, কিন্তু তা হয়নি। কিন্তু আল্লাহ তাআলা যা নিজের জন্য লিখে রাখছে তাই হবে ইনশাআল্লাহ। আমি চেষ্টা করে যাবো, আপনারাও যে দোয়া করবেন। ঋণ করে টাকা ব্যবস্থা করে, জমি বিক্রি করে যে টাকাটা ব্যবহার করে বিদেশ যায় বা বিদেশ পাঠায় ছেলেকে, এই টাকাটা যদি আমরা দেশেই খরচ করে একটা ব্যবসার ব্যবস্থা করতে পারি, এটা ভালো উত্তম দিক না? ব্যবসা তো ভালো লক্ষণ, কিন্তু সেটা ভালো দিক বিবেচনা করে আমরা যদি করতে পারি তাহলে এটা আসলেই ভালো বিষয়। আচ্ছা, আপনার জীবনে একটা স্বপ্ন বলেন যেটা পূরণ না হলে আপনি বেশি কষ্ট পাবেন। স্বপ্ন হচ্ছে আমি যদি সফল না হতে পারি, আমার বাবার মুখে যদি হাসি ফুটাতে না পারি, তাহলে সবচেয়ে বেশি কষ্ট পাবো। আসলে আমার বেঁচে থাকা হচ্ছে আমার মার জন্য, আমার মা এবং বাবা। আমার মাকে অনেক প্রাধান্য দিই, যদি আমার মার মুখে হাসি ফুটাতে না পারি তাহলে সবচেয়ে বেশি কষ্ট পাবো। সেই মানুষটা যদি ভিডিওটা দেখে যে আপনার পাশে সব সময় ছিল, তাকে উদ্দেশ্য করে কি বলতে চান? আমার পাশে ছিল শুধুমাত্র আমার ফ্রেন্ড সার্কেল, আমার বন্ধু বান্ধব এবং আমার ভাই, আমার মা। ওরা যদি দেখে, তা আপনাদের সবাইকে বলতে চাই যে আমাকে সাপোর্ট করবেন এবং আমার জন্য দোয়া করবেন। আজকে যদি আল্লাহ আপনার একটা ইচ্ছা পূরণ করতে চায়, আপনি কি ইচ্ছাটা চাইবেন? ক্রিকেটার হওয়া আমার জীবনের প্রথম লক্ষ্যই ছিল ক্রিকেটার হওয়া। আমি যদি চাইতাম, আল্লাহ তাআলা যদি দিত, তাহলে আমি ক্রিকেটার হতে চাইতাম। এই বয়স পর্যন্ত এসে যারা পরবর্তীতে এইচএসসি পরীক্ষা দিবে, যে ভুলটা যেন না করে, এমন কোনো উপদেশ কি দিতে চান? হ্যাঁ, উপদেশ দিতে চাই আমার মতো যে ভুল না করে পড়াশোনার মধ্যে চালা যেতে হইব। অনেকে আছে যে আমি করছি, আমার ভুলটা ছিল যে আমি প্রথম বছর পড়াশোনা করি নাই। তো যখন আমি টেস্ট এক্সাম দিছি, তখন আমার মধ্যে লক্ষ্য করছি যে পড়াশোনার ঘাটতি দেখা যাইতেছে। তো আমি একটাই উপদেশ দিতে চাই যে তোমরা পড়াশোনা করবা, পড়াশোনার মাধ্যমে তোমরা অর্জন করতে পারো ভালো একটা দিক। বিদেশ যাওয়া কোনো অপরাধ নয়। প্রবাসীরা আমাদের দেশের রেমিটেন্স যোদ্ধা, কিন্তু পড়াশোনা ছেড়ে নিজের বা পরিবারের শেষ সম্বল, জায়গা জমি 30 লাখ টাকা ঋণ করে অবৈধভাবে দালালের কাছে সমুদ্র পাড়ি দেওয়াটা কোনো সমাধান হতে পারে না। এই সিদ্ধান্ত অনেক সময় একটি হাসি খুশি পরিবারকে নিমেষেই ধ্বংস করে দিতে পারে। আশা করি আমাদের এই তরুণ প্রজন্ম হুজুগে নামেতে সঠিক সিদ্ধান্ত নেবে। এই ভিডিওটা নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের প্রত্যেকটা মতামত আমাদের কাছে ভীষণ দামি। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের অলরেডি 95 জনের একটা পরিবার হয়েছে, আর মাত্র 395 সাবস্ক্রাইবার বাকি আছে 500 সাবস্ক্রাইবার হতে। যাই হোক, ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আসসালামু আলাইকুম।